নমস্কার বন্ধুরা, আরএস গল্পকথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, চৌগড়ের বাঘগুলি। আজকের দ্বিতীয় পর্ব। যে গ্রামের উদ্দেশ্যে আমি যাচ্ছি তার দিক থেকে উজিয়ে আসা এই থাবার ছাপ, তার সঙ্গে ওপরের শৈলশিরায় আমার যে অস্বস্তির অনুভবের অভিজ্ঞতা হয়েছে, দুয়ে মিলে আমার বিশ্বাস দৃঢ় হলো যে মরির ব্যাপারটি কোনো না কোনোভাবে বিগড়ে গেছে এবং আমার অভিযান ব্যর্থ হবে। জঙ্গল থেকে যেমন বেরিয়ে এলাম, 5টি কি 6টি ছোট ছোট বাড়ি সংবলিত লোহালি চোখের পটে ধরা দিল। এই বাড়িগুলির একটির দরজায় একদল লোক জড়ো হয়েছে। খাড়াই ফাঁকা জমি ও সংকীর্ণ ধাপকাটা ক্ষেতের পথে আমার এগোনো ওদের চোখে পড়ল। দরজার কাছের দলটি থেকে সরে এসে কয়েকটি লোক আমার সাক্ষাতের জন্য এগোলো। তাদের মধ্যে একজন একটি বৃদ্ধ আমার পা ছুঁয়ে নিচু হলো, দুগাল চোখের জলে ভাসিয়ে ওর মেয়ের জীবন বাঁচাতে অনুনয় জানালো আমাকে। ওর কাহিনী যেমন সংক্ষিপ্ত তেমনি মর্মান্তিক। এই পৃথিবীতে ওর একমাত্র আপনজন ওর বিধবা মেয়েটি, যে কাঠ জেলে ওদের দুপুরের রান্না করবে তা সংগ্রহ করতে গিয়েছিল আন্দাজ সকাল 10টায়। পাহাড়তলির মধ্য দিয়ে বইছে এক ছোট নদী এবং নদীটির ওপার থেকে পাহাড় উঠে গেছে খাড়া হয়ে। বাড়ি থেকে প্রায় 150 গজ দূরে সবচেয়ে নাবাল ক্ষেতটির কিনারে মেয়েটি লোকরি কুড়োতে শুরু করে। কয়েকটি রমণী কাপড় কাচ্ছিল নদীতে। তারা একটু বাদে এক আর্ত চিৎকার শোনে ও মুখ তুলে চেয়ে দেখে একটা বাঘ মেয়েটিকে নিয়ে কাটা ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। কাটা ঝোপগুলি ক্ষেতের কিনার থেকে একেবারে নদীর ধার অবধি ছড়ানো। গ্রামে ছুটে ফিরে এসে রমণীরা হইহল্লা তোলে। আতঙ্কিত গ্রামবাসীরা মেয়েটিকে উদ্ধার করার কোনো চেষ্টাই করে না। সাহায্য চেয়ে উপত্যকার আরও ওপরের একটি গ্রামে খবর পাঠানো হয় চেঁচিয়ে। সেখান থেকে খবরটি একই উপায়ে জানানো হয় আরেকটি গ্রামে। সেখান থেকেই 4টি লোক আমার খোঁজে রওনা হয়। খবর পাঠাবার আধ ঘন্টা বাদে জখম রমণীটি হামা টেনে ফিরে আসে বাড়ি। ওর কাহিনী হলো, বাঘটি ঠিক যখন ওর ওপর ঝাঁপ মারবে তখনই ও দেখতে পায় এবং সেও লাফ দেয় খাড়া পাহাড়ের নিচে। আর যখনও শূন্যে, বাঘ তখনই ওকে ধরে এবং দুজনেই একসঙ্গে পাহাড় বেয়ে গড়িয়ে পড়ে যায় নিচে। চেতনা ফিরে পেয়ে নিজেকে নদীর ধারে না দেখা অবধি আর কিছুই মনে নেই ওর, এবং সাহায্যের জন্যে চেঁচাতে পারছিল না বলে হাতে হাঁটুতে ছেঁচড়ে ও গ্রামে ফিরে আসে। এই গল্প বলা হতে হতে আমরা বাড়িটির দরজায় পৌঁছে গেলাম। ঘরের 4 দেওয়ালের একমাত্র মুক্তিপথ দরজাটি থেকে লোকজনকে পিছু হটিয়ে দিয়ে মেয়েটির গা থেকে আমি রক্তমাখা চাদরটা টেনে সরিয়ে দিলাম। ওর শোচনীয় অবস্থা আমি বর্ণনা করতে চেষ্টাও করব না। পকেটে যার শুধু একটু পারম্যাঙ্গানেট অফ পটাশ আছে, এমন এক সামান্য মানুষ না হয়ে আমি যদি আধুনিক সাজ সরঞ্জামে সজ্জিত এক পাশ করা ডাক্তারও হতাম, আমার মনে হয় না মেয়েটির প্রাণ বাঁচানো সম্ভব হতো। কেননা সেই গরম বাতাসীন বদ্ধ ঘরে মেয়েটির মুখ, ঘাড় ও শরীরের অন্যত্রের গভীর দাঁত ও নখের জখমগুলো তখনই বিষিয়ে উঠেছে। সৌভাগ্যক্রমে মেয়েটি তখন আধা অজ্ঞান। বৃদ্ধ পিতা আমার পেছন পেছন ঘরে ঢুকেছিল। মেয়েটির মাথা ও শরীর থেকে জমাট বাঁধা রক্ত ধুয়ে দিলাম আমি, এবং আমার রুমাল ও পারম্যাঙ্গানেটের কড়া দ্রবণ দিয়ে যত ভালো করে পারলাম জখমগুলি পরিষ্কার করলাম। এতে যতটা উপকার হবে তার জন্যে যত না হোক ওই বৃদ্ধকে সান্ত্বনা দেবার জন্যে আরও বেশি করে কাজটি করলাম। আমার ক্যাম্পে ফিরে যাবার কথা ভাবার পক্ষে এখন বড় বেশি দেরি হয়ে গেছে। ও যেখানে রাত কাটাতে হবে তেমন একটি জায়গা খুঁজে পাওয়া দরকার। নদী ধরে একটু এগিয়ে মেয়েরা যেখানে কাপড় কাচ্ছিল তার অনতি দূরে
একটি অতিকায় পিপল গাছ, তা ঘিরে একটি 1 ফুট উঁচু বাঁধানো চাতাল। গ্রামবাসীরা সেখানে ধর্মের অনুষ্ঠান করে। চাতালে পোশাক ছাড়লাম আমি, নদীতে স্নান করলাম। বাতাস যখন তোয়ালের কাজ সমাধা করল, আবার পোশাক পরলাম। গাছের গায়ে পিঠ ঠেস দিয়ে বসলাম এবং গুলিভরা রাইফেল পাশে রেখে রাত কাটাবার জন্যে প্রস্তুত হলাম। রাত কাটাবার পক্ষে জায়গাটি অনুপযুক্ত একথা মেনে নিচ্ছি, কিন্তু ওই গ্রাম, ওই উত্তপ্ত ও পচধরা পরিবেশ এবং ভনভনে মাছির ঝাঁকে বোঝাই ওই ঘর, যেখানে একটি মেয়ে যন্ত্রণায় দীর্ণ হয়ে নিঃশ্বাসের জন্য মরিয়া সংগ্রাম করছে, তার চেয়ে যে কোনো জায়গায় ভালো। রাতে মেয়েদের শোকবিলাপ ঘোষণা করল যে জখমি মেয়েটির সকল যন্ত্রণার অবসান ঘটেছে, এবং সকালের শুরুতে আমি যখন গ্রাম দিয়ে যাচ্ছি, তখন সৎকারের তোড়জোড় বহুদূর এগিয়েছে। ডালকানিয়ার সেই মেয়েটি এবং এই হতভাগিনী মেয়েটির অভিজ্ঞতা থেকে এখন বোঝা গেল যে মানুষদের আক্রমণ করত, তাদের মারার জন্য বৃদ্ধ বাঘিনীটি ওর শাবকের ওপর বহুদূর অবধি নির্ভর করেছিল। সাধারণত নরখাতক বাঘ কর্তৃক আক্রান্ত প্রতি 100 জনের মধ্যে মাত্র 1 জন পালাতে পারে, কিন্তু পরিষ্কার বোঝা গেল এই মানুষ খাকিটির ক্ষেত্রে সরাসরি নিহত হবার চেয়ে বেশি মানুষ জখম হবে, যেহেতু নিকটতম হাসপাতাল 50 মাইল দূরে। যে এলাকায় মানুষ খাকিটি ক্রিয়াকলাপ চালাচ্ছে, তার গ্রামগুলির সকল গ্রাম মোড়লদের কাছে সংক্রমণনাশক ওষুধ ও ব্যান্ডেজের এক যোগান পাঠাতে সরকারের কাছে আবেদন জানালাম যখন আমি নৈনিতাল ফিরি। পরবর্তী যাত্রায় জেনে খুশি হলাম সে অনুরোধ রক্ষা করা হয়েছে এবং বিষ সংক্রমক ওষুধগুলি বেশ কিছু মানুষের প্রাণ বাঁচিয়েছে। ডালকানিয়ায় আরেক সপ্তাহ থাকলাম এবং এক শনিবার ঘোষণা করলাম সামনের সোমবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। প্রায় 1 মাস মানুষ খাকির সাম্রাজ্যে থাকা হলো আমার। খোলা তাঁবুতে শোবার ও প্রতিটি পা ফেলা, শেষ পা ফেলা হতে পারে সে সম্ভাবনা রোজ অনেক অগণিত মাইল হাঁটার লাগাবাঁধার ধকল আমার নার্ভের সহ্য ক্ষমতায় চির ধরাতে শুরু করেছিল। গ্রামবাসীরা অত্যন্ত ভয়ের সঙ্গে এই ঘোষণা গ্রহণ করল। আমার সিদ্ধান্ত বদল করায় আমাকে বাধ্য করা থেকে ওরা তখনই নিরস্ত হলো, যখন আমি কথা দিলাম প্রথম সুযোগেই ফিরে আসব। রবিবার সকালে প্রাতরাশের পর ডালকানিয়ার গ্রাম মোড়ল দেখা করতে এলো এবং আমি যাবার আগে খাবার জন্যে কিছু জানোয়ার শিকার করে দিয়ে যেতে বলল। অনুরোধটি সানন্দে স্বীকার করা হলো এবং 4 জন গ্রামবাসী ও আমার একজন লোক সঙ্গে নিয়ে একটি .275 রাইফেল ও 1 পাতা কার্তুজ নিয়ে আধ ঘন্টা বাদে আমি নন্ধাউর নদীর অনেক দূরে পাশের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ক্যাম্প থেকে আমি তার ওপর দিকের ঢালে বহুবার ঘুরালকে ঘাস খেতে দেখেছি। আমার সঙ্গীদের মধ্যে একটি গ্রামবাসী, একটি লম্বা শীর্ণ লোক, মুখ তার বীভৎসভাবে বিকৃত। আমার ক্যাম্পে সে ছিল বাধাধরা অতিথি এবং আমাকে ভালো শ্রোতা পেয়ে মানুষ খাকির সঙ্গে ওর মোকাবিলার কথা বলেছিল। এতবার বলেছিল যে আমি ঘুমের মধ্যেও বিনা চেষ্টায় গোটা গল্পটি বলতে পারি। 4 বছর আগে সে সংঘর্ষ ঘটে এবং ওর মুখ থেকে সে গল্প শোনাই সবচেয়ে ভালো। পাহাড়ের গায়ে ঘাসের ঢালের তলে ওই পাইন গাছটা দেখছো সাহেব? হ্যাঁ, পূব দিকে একটা বড় সাদা পাথরওয়ালা ওই পাইন গাছটা। ওই ঘাসের ঢালের ওপর কিনারে মানুষ খাকিটা আমার ওপর চড়াও হয়। ঘাসের ঢালটা হলো বাড়ির দেওয়ালের মতো সোজা। পাহাড়ি মানুষ ছাড়া ওতে কেউ পা রাখতেই পারে না। আমার 8 বছর বয়সের ছেলেকে নিয়ে আমি একদিন ওখানে ঘাস কাটছিলাম। কাটা হয়ে গেলে সমতল জায়গাটায় ঘাসগুলি হাতে হাতে বয়ে আনছিলাম। ঢালের একেবারে কিনারে ঝুঁকেছিলাম আমি। ঘাসগুলো বাঁধছিলাম বড় একটা বান্ডিলে। তখন বাঘটা আমার ওপর ঝাঁপ দিল আর দাঁত বসালো। একটা আমার ডান চোখের নিচে, একটা আমার চিবুক, আর 2টো এখানে আমার ঘাড়ের পেছনে। বাঘের মুখটা আমাকে প্রচণ্ড আঘাত হানে আর আমি পড়ে যাই চিত হয়ে। বাঘটা চেপে থাকে আমাকে। আমার বুকে ওর বুক, ওর পেট আমার পা দুটোর মাঝখানে।
চিতিয়ে পড়ার সময়ে হাত দুটো ছোটকে ছড়িয়ে দিয়েছিলাম, আর আমার ডান হাত ছুলো গিয়ে একটা ওকের চারা। আমার আঙুলগুলো চারাটা আঁকড়ে ধরতে মাথায় একটা মতলব এলো। আমার পা দুটো খোলা আছে, যদি সে দুটো গুটোতে পারি, পায়ের চেটো দুটো বাঘের পেটের নিচে উল্টো চাপে ঢোকাতে পারি, বাঘটাকে ধাক্কা মেরে সরিয়ে দিতেও পারি আর পালাতে পারি। মুখের ডান পাশের সবগুলো হাড় বাঘটা চূর্ণ করে ফেলছিল, তাতে যন্ত্রণা অসহ্য হয়, কিন্তু জ্ঞান আমি হারাইনি। কেন জানো সাহেব, তখন আমার জোয়ান বয়স, আর গোটা পাহাড়ে গায়ের বলে আমার তুল্য কেউ ছিল না। বাঘটাকে না রাগাবার জন্যে অতি সন্তর্পণে আমি ওর দুপাশে পা গোটালাম, আর খুব আস্তে ওর পেটের নিচে ঢোকালাম পায়ের চেটো। তারপর আমার বাঁ হাত ওর বুকে ঠেকিয়ে সর্বশক্তিতে ওপর পানে ধাক্কা দিয়ে আর লাথি মেরে বাঘটাকে আমি মাটি থেকে শূন্যে তুলে ফেললাম। আর আমরা ওই সিধা পাহাড়ের গায়ের একেবারে কিনারায় ছিলাম বলে বাঘটা হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। চারা গাছে আমার মুঠ শক্ত হাতে ধরা না থাকলে হয়তো ও আমাকে ওর সঙ্গে নিয়ে নিচে পড়ত। পালিয়ে যাবার পক্ষে আমার ছেলে খুবই ভয় পেয়েছিল, আর বাঘ যখন পড়ে গেল ওর লেংটিটা ওর কাছ থেকে নিলাম, মাথায় জড়ালাম, আর ওর হাত ধরে ফিরে এলাম গ্রামে। নিজের ঘরে পৌঁছে বউকে বললাম আমার সব বন্ধুদের একসঙ্গে ডাকতে, কেননা মরে যাবার আগে ওদের মুখ দেখতে চাই। আমার বন্ধুরা যখন জড়ো হলো, আমার অবস্থা দেখলো, আমাকে এক চারপাইয়ে তুলে ওরা 50 মাইল পথ বয়ে আলমোড়া হাসপাতালে নিয়ে যেতে চাইল, কিন্তু তাতে আমি রাজি হইনি, কেননা যন্ত্রণা হচ্ছিল প্রবল, আর আমার শেষ সময় এসে গেছে নিশ্চিত জেনে যেখানে জন্মেছি, বাস করেছি সারা জীবন, সেখানেই মরতে চেয়েছিলাম আমি। জল আনা হলো, কেননা আমার তেষ্টা পেয়েছিল, মাথায় যেন আগুন জ্বলছিল, কিন্তু যখন মুখে জল ঢালা হলো, আমার গলার ফুটো দিয়ে জল গলে বেরিয়ে গেল। তারপর এক দীর্ঘ সময়কাল ধরে হিসাব নেই তার, আমার মনে সব তালগোল পাকিয়ে গিয়েছিল। মাথায় আর ঘাড়ে ছিল অসহ্য যন্ত্রণা। যখনই যন্ত্রণা শেষ করে দিতে মরণকে ডাকছি, তার জন্য অপেক্ষা করছি, আপনা থেকেই যখন সেরে গেল, আমিও ভালো হয়ে গেলাম। আর এখন সাহেব, আমাকে যেমন দেখছো, আমি বুড়ো, রোগা, চুল আমার সাদা, আর মুখ এমন যে আটকে না উঠে কোনো মানুষ তা চেয়ে দেখতে পারে না। আমার শত্রু বেঁচেই আছে আর শিকার ধরে চলেছে, তবে ভুলেও ভেবো না ওটা কোনো বাঘ, কেননা ও কোনো বাঘ নয়, ও দুষ্ট আত্মা। যখন মানুষের রক্ত মাংসের আকাঙ্ক্ষা হয়, তখনও কিছুক্ষণের জন্যে বাঘের চেহারা ধরে। তবে ওরা বলে সাহেব, তুমি সাধু, আর যেসব শক্তি সাধুদের রক্ষা করে তারা এই দুষ্ট আত্মার চেয়ে শক্তিশালী। তুমি জঙ্গলে একা 3 দিন 3 রাত কাটিয়েছিলে, তুমি যা করবে বলেছিলে সেই মতোই প্রাণে বেঁচে অক্ষত বেরিয়ে এলে তুমি। এই ঘটনাতেই আমার কথা প্রমাণ হচ্ছে। লোকটির বিশাল আড়ার দিকে চেয়ে যথার্থই এক দৈত্য ছিল বলে সহজে কল্পনা করা গেল ওকে। শক্তি সামর্থ্যে নিশ্চয় ও দানবী ছিল, কেননা সাধারণের চেয়ে অনেক বেশি জোর না থাকলে কোনো মানুষই বাঘিনীটিকে শূন্যে তুলতে, মাথার পাশ থেকে ওর থাবার দখল ছিঁড়ে ফেলতে, বাঘিনীকে খাড়া পাহাড়ের নিচে ছুঁড়ে ফেলতে পারত না। সেই সময়ে বাঘিনী ওর মুখের অর্ধেকটা নিয়ে চলেও যায়। আমার শীর্ণকায় বন্ধুটি নিজেকে আমাদের গাইড খাড়া করল এবং লম্বা সরু হয়ে যাওয়া বাটযুক্ত একটি চমৎকার পালিশ করা কুড়োল কাঁধে ফেলে গোলমেলে সব খাড়াই পথে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল নিচের উপত্যকায়। নন্দাহর নদী পেরিয়ে আমরা বহু চওড়া ধাপকাটা ক্ষেত পেরোলাম, সেগুলি এখন মানুষ খেকর ভয়ে বরবাদ আবাদি হয়ে গেছে। পাহাড়ের তলদেশে পৌঁছে যা ভাঙতে শুরু করলাম, দেখা গেল তা এক দুরূহ চড়াই। জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম ওপরের ঘেঁষো ঢালে। আমার বন্ধুটি রোগা হতে পারে, কিন্তু দমে কমতি যায় না ও। আর আমি শক্তপোক্ত হলে কি হয়, ওর সঙ্গে তাল রেখে চলতে পারলাম শুধু দৃশ্যাবলীর তারিফ করতে ওকে ঘন ঘন থামতে বলে। গাছের জঙ্গল থেকে বেরিয়ে ঘাসের ঢালটি কোনাকুনি পেরিয়ে আমরা গেলাম একটি পাথর চূড়োর দিকে। সেটি ওপর পানে 1000 ফুট বা তার কাছাকাছি উঁচিয়ে উঠেছে।
আমার তাঁবু থেকে এই চূড়াতেই আমি ঘোড়ালকে ঘাস খেতে দেখেছি। এটিতে ছড়িয়ে ছিটিয়ে গজিয়েছে ছোট ছোট ঘাসের গোছা। আমরা কয়েকশো গজ এগিয়েছি, তখন ওই ছোট্ট পাহাড়ি ছাগলগুলোর একটি এক গিরিখাত থেকে লাফিয়ে উঠল। আমার গুলিতে ধসে পড়ে পিছলে চলে গেল চোখের আড়ালে। রাইফেলের শব্দে ত্রস্তচকিত হয়ে আরেকটি ঘোড়াল পায়ের ওপর লাফিয়ে উঠে পাথরটির গা বেয়ে উঠল। তেমন করে ঘোড়াল অথবা ছাগ গোষ্ঠীতে ঘোড়ালের বড় ভাই থার শুধু উঠতে পারত। ঘোড়ালটি নিশ্চয় চূড়াটির পায়ের কাছে ঘুমিয়েছিল। ও যেমন ওপর পানে চড়ছে, আমি শুয়ে পড়লাম এবং পাল্লা নিশানি 200 গজে রেখে ও থামার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর তখনই ও বেরিয়ে এলো একটি বেরিয়ে আসা পাথরের ওপর। নিচে আমাদের পানে চাইল। আমার গুলিতে টোলে পড়ে গেল ও। ফিরে পেল পায়ের ধরতাই এবং অতি আস্তে চড়াই ভাঙতে থাকল। দ্বিতীয় গুলিতে পড়ল ও। 1 বা 2 সেকেন্ড ঝুলে রইল এক সরু কার্নিশে, আর তারপর শূন্য দিয়ে পড়ল যেখান থেকে রওনা হয়েছিল সেই ঘাসের ঢালে। মাটিতে পড়ে ও গড়িয়ে গড়িয়ে আমাদের 100 গজের ভেতর দিয়ে পেরিয়ে গেল। অবশেষে 150 গজ নিচে এক গো পথে গিয়ে নিশ্চল হল। পরের কয় মিনিটে যে দৃশ্য দেখলাম, আমরা যতকাল ধরে শিকার করছি তার জোড়া দৃশ্য দেখেছি মাত্র একবার, এবং সেবার লুট করেছিল একটি চিতা। ঘোড়ালটি সবে পড়েছে, তখন ঘাসের ঢালের দিকের এক গিরিখাত থেকে থপথপিয়ে বেরিয়ে এলো এক বিশাল হিমালয়ান ভাল্লুক। একবারও না থেমে বা পেছন পানে না চেয়ে দেখে গোপথ ধরে দ্রুত হালকি চালে চলে এলো। মরা ছাগলটির কাছে পৌঁছে ও বসে পড়ল, ওটাকে কোলে নিল। আর ও যেমন ছাগলটি শুকতে আরম্ভ করেছে, আমি গুলি ছুড়লাম। হয়তো গুলি ছুড়তে তাড়াহুড়ো করেছিলাম, অথবা বেঁকে যাবে বলে বেশি বেঁকিয়ে নিশানা করেছিলাম। যাই হোক, বুলেটটি নিচে চলে গেল আর বুকের বদলে বিঁধল ভাল্লুকটির পেটে। আমরা 6 জন যারা মন দিয়ে দেখছিলাম, আমাদের মনে হলো যে বুলেটের আঘাতটিকে ভাল্লুকটি ঘোড়ালের আক্রমণ মনে করল, কেননা পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে ও মরা জানোয়ারটা ছুঁড়ে ফেলে দিল এবং ক্রুদ্ধ হুঙ্কার ছাড়তে ছাড়তে লাফাতে লাফাতে চলে এলো পথ ধরে। আমাদের 100 গজ নিচ দিয়ে ও যখন যাচ্ছে, আমার পঞ্চম ও শেষ গুলিটি ছুড়লাম। বুলেটটি ওর পেছনের মাংসল অংশ ফুটো করে বেরিয়ে গেল। তারপরে দেখেছিলাম লোকজন যখন 2টি ঘোড়ালকে উদ্ধার করছিল, রক্তের নিশানা পরীক্ষা করতে আমি নামলাম নিচে। গোপথের ওপরকার রক্ত বুঝিয়ে দিল ভাল্লুকটি জবর জখম হয়েছে। তবু ফাঁকা রাইফেল নিয়ে ওর অনুসরণে বিপদ ছিল, কেননা সুসময়েও ভাল্লুকরা বদমেজাজি এবং জখম হলে পরে মোকাবিলা করতে গেলে এরা অতীব বিপজ্জনক। লোকজন আমার সঙ্গে আবার এসে মিললে পরে এক সংক্ষিপ্ত যুদ্ধালোচনা সভা বসল। ক্যাম্প 3.5 মাইল দূরে, এবং এখন যেহেতু বেলা 2টো, আরও গুলিবারুদ এনে শেষ অবধি অনুসরণ করে ভাল্লুকটিকে মারা ও অন্ধকার হতে না হতে ঘরে ফেরা সম্ভব হবে না। অতএব সর্বসম্মতিক্রমে স্থির করা হলো যে আমরা জখম জানোয়ারটিকে অনুসরণ করব এবং পাথর ও কুড়োলটির সহায়তায় ওটিকে খতম করতে চেষ্টা করব। পাহাড়টি খাড়াই, ঝোপ জঙ্গল তেমন নেই, এবং ভাল্লুকটি যদি ওপরেই থেকে যায় তবে গুরুতর কোনো ক্ষতি না ঘটিয়ে আমাদের কাজটি হাসিল করতে পারি, সে সম্ভাবনা ভালো মতোই আছে। তাই ভেবে নিয়ে রওনা হলাম আমরা। আমি পথ দেখিয়ে চললাম সামনে, আমার অনুসরণে চলল 3 জন, সবচেয়ে পেছনে 2 জন লোক, প্রত্যেকের পিঠে একটি করে ঘোড়াল বাঁধা। যেখানে আমার শেষ গুলি ছুরি, সেখানে পৌঁছতে গোপথে আরও রক্ত আমাদের প্রভূত উৎসাহ দিল। 200 গজ এগিয়ে রক্তের নিশানা নেমে গেল এক সুগভীর গিরিখাতে। এখানে আমরা বাহিনীটিকে ভাগ করে ফেললাম। 2 জন লোক খাত পেরিয়ে গেল দূরের দিকে। কুড়োলের মালিক ও আমি রইলাম কাছের দিকটায়। ঘোড়ালবাহী লোক দুটি আমাদের পেছনে আসতে থাকল। আমরা পাহাড়ের উতরাইয়ে এগোতে থাকলাম। আমাদের 50 ফুট নিচে গিরিখাতের অঙ্কে বেটে বাঁশগাছের এক ঠাস বুনোট বন, এবং এই ঘন বনে যখন একটি পাথর ছোড়া হলো, রাগে পাগল হয়ে এক চিৎকারে ভাল্লুকটি উঠে দাঁড়ালো
এবং 6টি মানুষই তাদের ডান পা লম্বা লম্বা ফেলে পাহাড় বেয়ে উঠে গেল সিধে। এই জাতীয় ব্যায়ামের ট্রেনিং নিইনি আমি, এবং ভাল্লুকটি আমাদের ধরে ফেলছে নাকি দেখার জন্যে পেছন ফিরে চেয়ে সুগভীর স্বস্তিতে দেখলাম আমরা যেমন তেড়েফুঁড়ে চড়াই উঠছি ও তেমনই সমান বেগে নামছে উৎরাই। আমার সঙ্গীদের উদ্দেশ্যে একটি চিৎকার, দ্রুত দিক বদল। আমরা বেদম চেঁচিয়ে ছুটে চললাম, দ্রুত ধরে ফেলতে থাকলাম উদ্দিষ্ট শিকারকে। কয়েকটি ভালো মতো আঘাত হানা হলো, সঙ্গে সঙ্গে শোনা গেল লক্ষ্য ভেদীদের উল্লাস চিৎকার ও ভাল্লুকটির ক্রুদ্ধ গর্জন। সামনে গিরিখাতের মোড়টি বেজায় বেয়ারা বলে সন্তর্পণে এগোনো দরকার হলো, এবং আমরা ভাল্লুকটির হদিশ হারিয়ে ফেললাম। রক্ত সংকেত অনুসরণ সহজ হতো, কিন্তু গিরিখাতটি এখানে বড় বড় পাথরে বোঝায়। তার যে কোনোটির পেছনে ভাল্লুকটি ওত পেতে থাকতে পারে। তাই বোঝা ভারাক্রান্ত লোকগুলি যখন জিরোবার জন্যে বসল, গিরিখাতের দুপাশ ধরে কেমন করে যাব তা আমরা ভাগাভাগি করে নিলাম। আমার সঙ্গী যখন গিরিখাতের ভেতর বানে ঝুঁকে দেখতে এগিয়ে গেল, আমি গেলাম ডান দিকে একটি পাথর ঢাকা চূড়া ঘুরে দেখতে। সেটি 200 গজ সিধা নিচে নেমে গেছে। ভর সামলাতে একটি গাছ আঁকড়ে ধরে আমি ঝুঁকলাম ও আমার ঠিক 40 ফুট নিচে একটি সংকীর্ণ কার্নিশে ভাল্লুকটিকে শুয়ে থাকতে দেখলাম। আন্দাজ 30 পাউন্ড ওজনের একটি পাথর তুলে নিলাম আমি, এবং কিনারা অবধি এগিয়ে নিজে পড়ে যাবার বিপদ বেশি তা জেনেই 2 হাতে পাথরটি মাথার ওপর তুললাম আর ফেললাম। ভাল্লুকের মাথার ইঞ্চি দূরে কার্নিশে পড়ল পাথরটি। হাঁচড়ে পাছড়ে পায়ে দাঁড়িয়ে উঠে সে উধাও হলো চোখের সামনে থেকে। 1 মিনিট বাদে পাহাড় যেদিকে সেদিকে আবার বেরিয়ে এলো। আবার শিকারের খোঁজ চলল। এখানে জমি আরও ফাঁকা, কম পাথর এখানে। আমরা 4 জন যারা বিনা বোঝায় দৌড়চ্ছিলাম, আমাদের কোনো অসুবিধা হলো না ওর সঙ্গে তাল রেখে চলতে। 1 মাইল কি তারও বেশি পথ আমরা ওকে পুরো দমে ছুট করালাম, যতক্ষণ না ক্রমে আমরা জঙ্গল ছেড়ে বেরিয়ে ধাপকাটা খেতে পড়ি। ক্ষেতগুলির এপার ওপার দিয়ে বৃষ্টির জল অনেকগুলি গভীর ও সংকীর্ণ নালা কেটেছে, এবং এরই একটি নালাতে গা ঢাকা দিল ভাল্লুকটি। দলের একমাত্র সশস্ত্র সদস্য হল বিকৃত মুখ লোকটি, এবং সকলে একমত হয়ে তাকেই জল্লাদ ঠিক করল। বিন্দুমাত্র বিচলিত না হয়ে ও খুব সাবধানে ভাল্লুকটির কাছে এগোলো, এবং তার সুন্দর পালিশ করা কুড়ুলটি শূন্যে দুলিয়ে তার চৌকো ফলাটি নামিয়ে আনল ভাল্লুকের মাথার উপরে। পরিণামটি হলো যেমন অপ্রত্যাশিত তেমনই আশঙ্কাজনক। যেন রবারে ঘা এনেছে অমনি করেই ভাল্লুকটির খুলি থেকে কুড়ুলের ফলা লাফিয়ে উঠে এলো, এবং খ্যাপার রাগে চেঁচিয়ে জানোয়ারটি পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়ালো পেছনে সরে গিয়ে। আমাদের সৌভাগ্য, ও যে সুবিধে মতো দাঁড়িয়ে আছে তার সুযোগ কাজে লাগালো না, কেননা আমরা ছিলাম গায়ে গায়ে ঘেঁষে, এবং দৌড়বার চেষ্টায় প্রত্যেকের বাধাই সৃষ্টি করছিলাম। ভাল্লুকটি এই ফাঁকা জমি পছন্দ করছে বলে বোধ হলো না, এবং নালাতে অল্প নেমে গিয়ে আবার গা ঢাকা দিল। এবার কুড়োল মারার পালা আমার। তবে একবার ঘা খাওয়ার ফলে ভাল্লুকটি আমার এগোনোতে আপত্তি জানালো, এবং একমাত্র বহু কৌশলের পরই ক্রমে আমি ওকে যেখান থেকে কোপ বসাতে পারবো তেমন দূরত্বে পৌঁছলাম। যখন বালক তখন উচ্চাসা ছিল কানাডায় আমি কাঠচেরাইয়ের কাঠুরে হব, এবং একটি দেশলাই কাঠিকে দুভাগ করার মতো যথেষ্ট দক্ষতা আমি কুড়োল মারায় অর্জন করেছিলাম। কুড়োলটি সরে গিয়ে পাথরে লেগে জখম হবে বলে কুড়োলের মালিকের যেমন ভয় ছিল, আমার তা ছিল না, এবং যে মুহূর্তে নাগালের আয়তায় পৌঁছলাম পুরো ফলাটি বসিয়ে দিলাম ভাল্লুকটির খুলিতে। আমাদের পাহাড়ি মানুষদের কাছে হিমালয়ের ভাল্লুকের চামড়ার কদর খুব, এবং কুড়োলের মালিককে যখন বললাম ঘোড়ালের মাংসের ডবল ভাগের ওপরে ও চামড়াটি পেতে পারে, ও খুবই গর্বিত হলো। সবাই ওকে ঈর্ষা করতে থাকলো। গ্রাম থেকে নতুন করে যারা এলো তারা লোকজনের সংখ্যা বাড়িয়ে তুলল, এবং আমার লোকজনকে শিকারের চামড়া ছাড়িয়ে বাটোয়ারা করার ভার দিয়ে ওদের রেখে আমি উৎরাই বেয়ে গ্রামে গেলাম।
আগে যা বলেছি, আহত মেয়েটির সঙ্গে শেষবারের মতো দেখা করতে গেলাম। দিনটি খুবই হয়রানিতে গেল, এবং সে রাতে যদি বাঘিনী আমার সঙ্গে দেখা করতে আসতো, ঘুমন্ত অবস্থাতেই ধরতে পারত আমাকে। ডালকানিয়াতে আসার সময়ে যে পথে আসি, তাতে গাছপালাশূন্য পাহাড়ে লম্বা লম্বা অনেকগুলো খাড়াই চড়াই ভাঙার ব্যাপার ছিল। এই রাস্তার অসুবিধাগুলির কথা যখন গ্রামবাসীদের বলি, ওরা বলেছিল আমার হায়রাখান হয়ে ফিরে যাওয়া উচিত। গ্রামের ওপরের শৈলশিরা পর্যন্ত একবার মাত্র চড়াই ভাঙা প্রয়োজন হয় এই পথে। সেখান থেকে রানীবাগ অবধি পুরো রাস্তাটাই পাহাড়ের উতরাইয়ে। সেখান থেকে গাড়িতে নৈনিতাল অবধি চলে যেতে পারবো। রাতেই লোকজনকে হুঁশিয়ারি জানিয়েছিলাম খুব ভোর ভোর রওনা হবার জন্য তৈরি থাকতে। মালপত্র বেঁধেছেতে আমার পেছন পথে ওদেরকে আসতে বলে সূর্যোদয়ের একটু আগে আমি আমার ডালকানিয়ার বন্ধুদের বিদায় জানালাম এবং ওপরের শৈলশিরার জঙ্গলের রাস্তায় পৌঁছবার জন্যে 2 মাইল চড়াই ভাঙা শুরু করলাম। যে পথে প্রথমে আমার লোকজন, পরে আমি ডালকানিয়ায় পৌঁছই, এখন যে পায়ে চলা পথ ধরেছি এটা সে পথ নয়। তবে পাহাড়তলির বাজারে যেতে আসতে গ্রামবাসীরা এটি ব্যবহার করে। ঘন ওক ও পাইনের জঙ্গল এবং নিবিড় ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে গভীর গিরিখাতে পথটি পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকেছে আর বেরিয়েছে। 1 সপ্তাহ বাঘিনীটির কোনো পাত্তা নেই। এই খবর না থাকা আমাকে আরও বেশি সতর্ক করে তুলল, এবং ক্যাম্প ছাড়ার 1 ঘন্টা বাদে বিনা ক্ষতিতে আমি পৌঁছলাম জঙ্গলের রাস্তার 100 গজের ভেতরে, পাহাড়ের চূড়ার কাছে একটি উন্মুক্ত ভূখণ্ডে। এই জায়গাটার আকার পিয়ার ফলের মতো, প্রায় 100 গজ লম্বা এবং 50 গজ চওড়া। তার ঠিক মাঝখানে একটি বৃষ্টি জলের বদ্ধ ডোবা। জলপানের ও গা ডোবাবার স্থান হিসেবে সম্বর ও অন্য জানোয়ার এটি ব্যবহার করে, এবং এটি ঘিরে জানোয়ারের পা ও খুরের দাগ দেখার আগ্রহে আমি পথটি ছাড়লাম। বাইরের যে পাহাড়টি রাস্তা অবধি এগিয়ে চলে এসেছে, পথটি সেটি ঘুরে চলে গেছে। ডোবার কাছে এগোলাম যখন, জলের কিনারে নরম মাটিতে বাঘিনীটির থাবার ছাপ দেখলাম। আমি যেদিক থেকে এগিয়েছি ও সেদিক থেকেই ডোবাটির কাছে এগিয়েছে, এবং স্পষ্টতই আমার কারণে উত্তক্ত হয়ে জল পেরিয়ে চলে গেছে ফাঁকা জমিনের ডান হাতির নিবিড় গাছ ও ঝোপঝাড়ের জঙ্গলের মধ্যে। মস্ত একটা সুযোগ নষ্ট হলো, কেননা পেছনে যেমন সতর্ক নজর রেখেছিলাম, সামনে তা রাখলে পরে ও আমাকে দেখার আগেই আমি ওকে দেখে ফেলতাম। যাই হোক, যদিও আমি একটি সুযোগ হারিয়েছি, তবু সুবিধাজনক সব কিছুই আমার স্বপক্ষে এবং অতি স্পষ্টভাবেই আমারই অনুকূলে। বাঘিনী আমাকে দেখেছে, নইলে ও ডোবা পেরোতো না এবং তাড়াতাড়ি আড়াল খুঁজতে যেত না। ওর নিশানা বলে দিচ্ছে ও তাই করেছে। ও আমাকে দেখেছে এবং আরও দেখেছে আমি একাকী, আর নিঃসন্দেহে ও যা করছে আড়াল থেকে নজর করছে আমায়। ধরে নিচ্ছে ও যেমন ডোবায় জল খেতে গিয়েছিল আমিও তাই যাচ্ছি। এ পর্যন্ত আমার চলাফেরা খুবই স্বাভাবিক থেকেছে। ওকে যদি বোঝাতে পারি যে আমি ওর উপস্থিতি টের পাইনি, ও হয়তো আমাকে এক দ্বিতীয় সুযোগ দেবে। নুয়ে পড়ে টুপির কানাচ থেকে অতি তীক্ষ্ণ নজর রেখে আমি অনেকবার কাটলাম, জল ছেটালাম, তারপর খুব ধীর গতিতে চলতে চলতে শুকনো কাঠ কুড়োতে কুড়োতে আমি খাড়া পাথরটির নিচে গেলাম। সেখানে ছোট্ট একটি আগুন জ্বাললাম এবং পাথরটিতে পিঠ ঠেস দিয়ে একটি সিগারেট ধরালাম। সিগারেট শেষ হতে হতে আগুনও নিভে গেল। তখন শুয়ে পড়লাম, বা হাতটি বালিশ করে তাতে মাথা রাখলাম, ট্রিগারে আঙুল রেখে রাইফেলটি রাখলাম মাটিতে। আমার ওপরের পাথরটি কোনো জানোয়ারের দাঁড়ানোর পক্ষে বড় বেশি খাড়াই, তাই শুধু সামনেটি পাহারা দিতে হচ্ছিল আমাকে, এবং ঘন জঙ্গলটি কোনো দিকেই আমার থেকে 20 গজের কম দূরে নয় বলে আমি বেশ নিরাপদে। এতখানি সময়ে আমি কিছু দেখিও নি, শুনিও নি, তবু আমি স্থির বিশ্বাস করি যে বাঘিনী আমাকে লক্ষ্য করে চলেছে। টুপির কানাটি আমার চোখকে আড়াল করে রাখলেও আমার চোখের দেখায় কোনো ব্যাঘাত ঘটাচ্ছে না। আমি জঙ্গলের যতদূর দেখতে পাচ্ছি তা ইঞ্চিতে ইঞ্চিতে তন্ন করে দেখলাম। এক ফোঁটা বাতাস বইছে না, একটি পাতা বা ঘাসের ফলা নড়ছে না। আমার লোকজনকে
পরস্পরের কাছাকাছি থাকতে এবং ওরা ক্যাম্প ছাড়া থেকে জঙ্গল পথে আমার সঙ্গে মিলিত না হওয়া অবধি গান গাইতে বলে দিয়েছি আমি। তারা 1.5 ঘন্টার আগে এসে পৌঁছচ্ছে না। সম্ভবের চেয়েও বেশি সম্ভব যে এই সময়ের মধ্যেই বাঘিনী আড়াল থেকে বেরোবে আর আমাকে তাক অথবা আক্রমণ করবে। অনেক সময়ে সময় চলে পা টেনে টেনে, অন্য সময়ে উড়ে চলে যায়। আমার যে বা হাতটিকে বালিশ করে মাথা রেখেছিলাম, বহুক্ষণ তার ঝিঝি ধরাও চলে গেছে। সে হাত একেবারে অসাড়। তবু নিচের উপত্যকা থেকে আমার লোকজনের গান যেন বড্ড তাড়াতাড়ি আমার কাছে পৌঁছল। গোলাগুলি ক্রমে স্পষ্ট হলো এবং ওরা যখন একটা বেয়ারা বাঘ ঘুরছে, অচিরে ওদের দেখতে পেলাম। বাঘিনীটি যখন জলপান করে নিজের পায়ের ছাপ ধরে ফিরে যেতে পেছন ফিরে, বোধহয় এই বাঁকেই ও আমাকে দেখেছিল। আরেকটি ব্যর্থতা, এবং এই যাত্রার শেষ সুযোগটিও চলে গেল। আমার লোকজন জিরিয়ে নেবার পর আমরা চড়াই পথে রাস্তায় উঠলাম। হায়রা খানের ফরেস্ট রেস্ট হাউসে রওনা হলাম। 20 মাইল পথ যাব। সে মনে হলো যেন বড় বেশি দীর্ঘ। ফাঁকা জমির ওপর দিয়ে 200 গজ গিয়ে পথটি ঢুকে গেল অতি দুর্ভেদ্য জঙ্গলে। এখানে আমি লোকজনদের সামনে চলতে বাধ্য করলাম, নিজে রইলাম পেছনে। এইভাবে 2 মাইল গেছি, তখন মোড় ঘুরতে দেখলাম একটি লোক পথে বসে মোষ চড়াচ্ছে। প্রাতরাশের জন্যে এখন একটু থামার সময় হয়েছে, তাই লোকটিকে জিজ্ঞেস করলাম জল পাবো কোথায়। ও সিধাসিধি ওর সম্মুখের পাহাড়টি দেখালো এবং বলল ওর গ্রামটি পাহাড়ের ঢালের মোড় ঘুরেই। পাহাড়টির নিচেই এক ঝর্ণা আছে। ওর গ্রাম তা থেকে জলের যোগান নেয়। তবে জলের জন্যে পাহাড় বেয়ে নিচে নামার দরকার নেই, কেননা আমরা যদি আরেকটু এগোই পথের ওপরেই একটি ভালো ঝর্ণা পাওয়া যাবে। লোহালির সে মেয়েটি গত সপ্তাহে যে উপত্যকায় নিহত হয়, তারই উঁচু দিকের কিনারে লোকটির গ্রাম। এবং ও আমাকে বলল তখন থেকে নরখাদক বাঘিনী বিষয়ে আর কিছু শোনা যায়নি। ও আরও বলল জানোয়ারটি সম্ভবত এখন জেলার অপর প্রান্তে। ডোবায় আমি যে টাটকা থাবার ছাপ দেখেছি সে কথা বলে আমি ওর ভুল শুধরে দিলাম এবং মোষগুলি জড়ো করে তাড়াতাড়ি গ্রামে ফিরে যেতে বলে দিলাম। ওর মোষগুলি সংখ্যায় গোটা 10 হবে। পথটির দিকে উঠে আসছিল ছড়িয়ে ছিটিয়ে। লোকটি বলল ও যেখানে বসে আছে চড়তে চড়তে মোষগুলো সে পর্যন্ত এলেই ও চলে যাবে। ওকে একটি সিগারেট দিলাম। শেষবারের মতো হুঁশিয়ারি জানিয়ে আমি ওকে রেখে রওনা হলাম। যখন কয়েক মাস বাদে দ্বিতীয়বারের মতো ও জেলাতে যাই, তখন গ্রামের পুরুষরা আমায় বলে আমি চলে আসার পর কী ঘটেছিল। সেদিন লোকটি অবশেষে যখন বাড়ি পৌঁছয়, আমাদের যে দেখা হয়েছিল, আমি যে হুঁশিয়ার করেছিলাম ওকে, সে কথা সমবেত গ্রামবাসীদেরও বলে 100 গজ দূরে পথের একটি বাঁকে আমাকে ঘুরে যেতে দেখে ও। আমার দেওয়া সিগারেটটি ধরাতে শুরু করে। জোর বাতাস বইছিল। দেশলাইয়ের আগুন বাঁচাতে ও সামনে নুয়েছিল এবং যখন ও ওই অবস্থাতেই, তখন ওকে পেছন থেকে ডান কাঁধে কামড়ে ধরা হয়, টানা হয় পেছন পানে। যে দলটি ওকে এখনই রেখে চলে গেল, ওর প্রথমেই মনে হয় তার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত সাহায্য চেয়ে ও যে চেঁচায় তা ওরা শুনতে পায় না। তবে সাহায্য ব্যবস্থা হাতের কাছেই ছিল, কেননা বাঘিনীর গর্জনের সঙ্গে মিশ্রিত ওর আর্তনাদ মোষগুলি যেই শুনল, ওরা তেড়ে উঠে এলো রাস্তায় এবং বাঘিনীকে তাড়িয়ে দিল। লোকটির কাঁধ ও বাহু ভেঙে গিয়েছিল এবং অতি কষ্টে ওর এক সাহসী বন্ধুর পিঠে চড়তে সক্ষম হয় আর বাড়ি পৌঁছয়। দলের অন্য মোষগুলো আসে পেছন পেছন। গ্রামবাসীরা যতটা ভালোভাবে পারে ওর জখমগুলো বেঁধে দেয় এবং সঙ্গে সঙ্গে ওকে 30 মাইল পথ বয়ে নিয়ে যায় হলদুয়ানির হাসপাতালে। সেখানে ভর্তি করার অল্প পরেই ও মারা যায়। দেবী অ্যাট্রপস, যিনি জীবনের সূত্রগুলি কেটে দেন, তিনি একটি সূত্র হাত থেকে ফসকে ফেলেন, আরেকটি কাটেন। আর আমরা যারা জানি না কেন একটি সূত্র ফসকে গেল, আরেকটি কেটে ফেলা হলো, এটিকে কত কি বলি, ভাগ্য, কিসমত, আরও যা মনে হয়। 1 মাস ধরে নিকটতম মানুষটি থেকে দূরে বাস করেছি এক খোলা তাঁবুতে।
ভোর থেকে সন্ধ্যা ঘুরেছি জঙ্গলে জঙ্গলে, বহু রমণীর ছদ্মবেশে সাজিয়েছি নিজেকে। আর স্থানীয় অধিবাসীরা যে সব জায়গায় যেতে সাহস করে না, সেখানে গিয়ে ঘাস কেটেছি। এই সময়কালের মধ্যে আমাকেও ওর শিকার তালিকায় অন্তর্ভুক্ত করবার বহু সুযোগই নিশ্চয় হারিয়েছে বাঘিনী। যখন শেষ চেষ্টা করল, তখন নেহাত দৈববশে এই হতভাগ্যের সঙ্গে ওর মোকাবিলা হলো এবং তাকে ও শিকার হিসেবে হত্যা করল। পরের ফেব্রুয়ারিতে আমি ডালকানিয়াতে ফিরলাম। গত গ্রীষ্মে এ জেলা থেকে আমার চলে যাওয়ার পর থেকে বেশ কিছু সংখ্যক মানুষ মারা পড়েছে, বহু বেশি মানুষ জখম হয়েছে, এবং যেহেতু বা কোথায় তা জানা নেই, আর বাঘিনীটির থাকার সম্ভাবনা এখানে যেমন অন্যখানেও তেমন, তাই যে জায়গার সঙ্গে আমি এখন পরিচিত, মন ঠিক করে সেখানেই ফিরলাম। ডালকানিয়া পৌঁছতে আমাকে বলা হলো, যে পাহাড়ে ভাল্লুক শিকারের ঘটনা ঘটে সেখানে গত সন্ধ্যায় একটি গরু মারা পড়েছে। সে সময়ে যে লোকগুলি গরু চড়াচ্ছিল তারা জোর দিয়ে বলল যে তারা যে জানোয়ারকে গরুটিকে মারতে দেখে তা একটি বাঘ। একটা ছেড়ে আসা ক্ষেতের কিনারে কয়েকটি ঝোপের কাছে মরিটি পড়েছিল, এবং যেখানে আমার তাঁবু খাটানো হচ্ছিল সেখান থেকে তা পরিষ্কার দেখা যাচ্ছিল। মরির ওপর গোল হয়ে উঠছিল শকুন। আমার ফিল্ড গ্লাসের ভেতর দিয়ে চেয়ে মরিটির বাঁ দিকে একটি গাছের উপর অনেকগুলো পাখিকে বসে থাকতে দেখলাম। মরিটি পড়ে আছে ফাঁকা জায়গায় এবং শকুনরা ওর উপরে নামেনি। এই ঘটনা থেকে আমি সিদ্ধান্ত করলাম, 1, যে গরুটি মারা পড়েছে এক চিতার হাতে, এবং 2, চিতাটি মরির কাছেই গুড়ি মেরে আছে। যে ক্ষেতে গরুটি পড়েছিল তার নিচের জমি অত্যন্ত খাড়াই এবং নিবিড় গুল্মে ঢাকা। বাঘিনীটি এখনও অবাধে বিচরণ করছে, সেজন্যে এই জমি দিয়ে এগোনো মোটেই সুবুদ্ধির কাজ হবে না। ডান দিকে একটি ঘাসে ঢাকা ঢালু জমি, কিন্তু চোখের অলক্ষ্যে আমার মরিটির কাছে এগিয়ে যাবার পক্ষে জমিটি সেখানে খুবই ফাঁকা। পাহাড়ের চূড়োর প্রায় কাছে শুরু হয়ে এক নিবিড় বনাচ্ছাদিত গভীর গিরিখাত মরিটির স্বল্প দূর দিয়ে সোজা নেমে গেছে নন্দাউর নদীতে। যে গাছটিতে শকুনগুলো বসেছিল তা উঠেছে এই গিরিখাতের কিনার দিয়ে। এই গিরিখাতটি আমার এগোবার পথ বলে ঠিক করলাম। গ্রামবাসীরা এই জমির প্রতিটি ফুট জানে, এবং ওদের সঙ্গে আমি যখন শিকারের উপায় আর পরিকল্পনা করছি, আমার লোকজন আমার জন্যে চা করে ফেলল। দিন শেষ হতে চলেছে, কিন্তু খুব দ্রুত চললে পরে মরিটি দেখার এবং রাত নামার আগে ক্যাম্পে ফেরার সময় পাওয়া যাবে কোনো মতে। রওনা হবার আগে লোকজনকে নির্দেশ দিলাম নজর রাখতে। যদি একটি গুলির শব্দ শোনার পর ওরা আমাকে মরির কাছে ফাঁকা জায়গায় দেখে, ওদের মধ্যে 3 বা 4 জন তৎক্ষণাৎ ক্যাম্প থেকে বেরিয়ে ফাঁকা জমি দিয়ে চলে আমার কাছে যাবে। ওদিকে আমি যদি গুলি না করি এবং সকালে ফিরতে না পারি, একটি তল্লাশি দলের বন্দোবস্ত করতে হবে। গিরিখাতটি রাস্পবেরি ঝোপ আর বড় বড় শিলাখণ্ডে ঢাকা। পাহাড়ের নিচ থেকে ওপর পানে বইছে বাতাস, তাই আমি এগোচ্ছিলাম ধীরে ধীরে। এক দুরারোহ চড়াই ভাঙার পর অবশেষে যেটির ওপরে শকুনগুলো বসেছিল সেই গাছটির কাছে যখন পৌঁছলাম, শুধু তখনই দেখলাম এই জায়গাটি থেকে মরিটি নজরে আসে না। আমার ফিল্ড গ্লাস দিয়ে দেখে যে ছেড়ে আসা ক্ষেতটিকে দিব্যি সোজা মনে হয়েছিল, সেটি দেখলাম অর্ধচন্দ্রাকৃতি। চওড়াতম অংশটি আড়াআড়ি 10 গজ, 2টি প্রান্ত সরু হয়ে গেছে 2 বিন্দুতে। বাইরের কিনারাটিতে নিবিড় ঝোপঝাড়ের বেড়া, এবং ভেতর দিকের কিনারা থেকে পাহাড় খাড়া নেমে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ক্ষেতটির 2/3 মাত্র নজরে আসে, এবং যে 1/3 মরিটি পড়ে আছে তা দেখতে হলে হয় অনেকটা জায়গা ছেড়ে ঘুরে গিয়ে দূরের দিকের পাশ থেকে এগোতে হয়, নয়তো যে গাছে শকুনগুলো বসে আছে তাতে চড়তে হয়। পরের পন্থাটি গ্রহণের সিদ্ধান্তই নিলাম। যতদূর বুঝতে পারলাম, গরুটি গাছটা থেকে আন্দাজ 20 গজ দূরে, এবং যে জানোয়ার ওটিকে মেরেছে সে আরও সম্ভবত কম দূরে আছে। খুনিটিকে বিরক্ত না করে গাছে ওঠা এক অসাধ্য কাজ হতো, এবং শকুনগুলি না থাকলে সে চেষ্টা করাই হতো না। গাছের ওপর এখন প্রায় 20টি পাখি। নতুন আগন্তুকরা আসছে বলে সে সংখ্যা বাড়ছে,
এবং ওপরের ডালগুলিতে জায়গা যেহেতু খুব কম, প্রচুর ডানা ঝাপটানি এবং ঝগড়া চলছিল। পাহাড়ের দিক থেকে বাইরের পানে গাছটি হেলে আছে এবং জমি থেকে আন্দাজ 10 ফুট ওপরে একটি সুবিশাল বড় ডাল খাড়াই পাহাড়ের গায়ের ওপর দিয়ে ঝুঁকে আছে। রাইফেলের বোঝার ভার ছিল বলে এই বড় ডালে শাখায় পৌঁছতে খুবই অসুবিধে হলো। শকুনদের মধ্যে এক নতুন ঝগড়াঝগড়ি শুরু হওয়া অবধি সবুর করে আমি শাখাটির ওপর দিয়ে হেঁটে চললাম। তাল সামলে হাঁটায় এক দুরূহ পরীক্ষা। একবার পা পিছলালে বা পা ফসকালে পরিণাম হবে 100 বা তার বেশি ফুট নিচে তলের পাথরগুলিতে পতন। পৌঁছলাম দুটো ডাল যেখানে দুমুখ গেছে তার গোড়ায় এবং বসলাম। মরিটি এখন পুরো দেখা যাচ্ছে এবং ওটি থেকে মাত্র কয়েক পাউন্ড মাংস খাওয়া হয়েছে। আন্দাজ 10 মিনিট ওইভাবে বসে আছি। বসার দাঁড়টি তেমন আরামের মনে হচ্ছে না। তখন দুটি শকুন গরুটি থেকে অল্প দূরে ওপরে নামল। ওরা অনেকক্ষণ ধরে চক্করি দিচ্ছে। গাছের থেকে নামলে কেমন অভ্যর্থনা পাবে তা তারা জানে না। নিচে বসেছে কি বসেনি, আবার ডানা মেলে ওপরে উঠল ওরা, এবং সেই মুহূর্তেই মরিটি আমার যেদিকে সেদিকের ঝোপগুলি মৃদু আন্দোলিত হল। বাইরে বেরিয়ে এলেও একটি চমৎকার মদ্দা চিতা। তার স্বভাব পরিবেশ অনুকূল পরিস্থিতিতে এক চিতাকে যারা কখনো দেখেননি, আমাদের ভারতের জঙ্গলের সকল প্রাণীর মধ্যে সবচেয়ে সলিল সুন্দরতম এই প্রাণীটির গতিভঙ্গি যে কত লাবণ্য ভরা, এর গায়ের রং যে কি চমৎকার, সে বিষয়ে তাদের কোনো ধারণাই থাকতে পারে না। এর আকর্ষণ শুধু বাইরের চেহারাতেই সীমাবদ্ধ নয়, কেননা পাউন্ড বনাম পাউন্ডে ওর বল দ্বিতীয় রহিত এবং সাহসেও অতুলনীয়। এমন এক প্রাণীকে বিনষ্টেও আখ্যাভুক্ত করা ভারতের কোনো কোনো অংশে যা করা হয় তা অপরাধ। এই অপরাধ তারাই করতে পারে অসহায় স্বল্পাহারে শীর্ণ ঘেউ যেসব চিতা বন্দি অবস্থায় দেখা যায় তাদের মধ্যেই, যাদের চিতা সম্পর্কে সব জ্ঞান সীমাবদ্ধ। কিন্তু আমার সামনে যে চিতাটি দাঁড়িয়ে আছে সেটি যত সুন্দরী হোক, ওর আয়ু এখন শেষ হয়ে এসেছে, কেননা ও গৃহপালিত পশু মারতে শুরু করেছে। এবং গতবার যখন আসি তখন ডালকানিয়া এবং অন্যান্য গ্রামের লোকজনকে কথা দিয়েছি সুযোগ পেলে পরে এই ক্ষুদ্রতর শত্রুটির হাত থেকে ওদের রেহাই দেব। যে গুলিটি ওকে মারলাম তার আওয়াজ চিতাটি শুনতে পেল বলে মনে হলো না আমার। জীবনে এমন সব ঘটনা ঘটে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। সবচাইতে আশ্চর্য লাগে যখন কোনো ব্যক্তিবিশেষ বা গোটা একটা পরিবারকে দুষ্ট গ্রহের ফেরে পড়তে দেখা যায়। যে গরুটির সহায়তায় আমি চিতাটিকে মারলাম সেটির মালিকের কথাই এক দৃষ্টান্ত হিসেবে দেখা যাক। সে একটি বালক, 8 বছর তার বয়স, একমাত্র সন্তান। ওর মা যখন গরুর ঘাস কাটছিল 2 বছর আগে, বাঘিনী তাকে মারে ও খায়। 12 মাস বাদে ওর বাবারও একই পরিণাম ঘটে। পরিবারটির যে সামান্য বাসনপাতি ছিল তা বাবার সামান্য ঋণ শোধ করতে বিক্রি করা হয় এবং একটি গরুর মালিক হিসেবে বালকটি জীবন শুরু করে। গ্রামের 200 বা 300 গরুর পালের ভেতর থেকে চিতাটি বিশেষ করে ওর গরুটিই বাঁচল এবং মারল। আমি স্বীকার করছি এই ক্ষেত্রে একটি ভাঙা বুক জোড়া দেবার প্রচেষ্টাটি আমার খুব একটা সফল হয়নি, কেননা নতুন লাল গরুটি যদিও গুণী জানোয়ার, বালকটির আজীবনের সঙ্গী সাদা গরুটি হারাবার ক্ষতি ও পুরোপুরি পূরণ করতে পারেনি। যে লোকটির দায়িত্বে ওদের রেখে গিয়েছিলাম তার হাতে আমার বাচ্চা মোষগুলি বেশ যত্নেই ছিল। যদিও বাঘিনীটি ওদের টোপ হিসেবে পছন্দ করবে বলে আমার সামান্যই আশা ছিল, তবুও পৌঁছবার পরদিন আমি ওদের বাইরে বাঁধতে শুরু করলাম। নন্দাউর উপত্যকায় 5 মাইল গিয়ে প্রায় 1000 বা তারও বেশি ফুট উঁচু এক ভীষণ চড়াই পাহাড়ের পাশ। তার পায়ের কাছে কোল জুড়ে একটি ছোট্ট গ্রাম। গত কয়েক মাসে এই গ্রামটির বাইরের সীমানায় বাঘিনী 4 জন মানুষকে মেরেছে। আমি চিতাটিকে মারবার অল্পদিন বাদেই তাদের গ্রামের কাছে আমার জন্যে যে জায়গা ঠিক করে রাখা হয়েছে, ডালকানিয়া থেকে সেখানে আমার ক্যাম্প সরিয়ে নেবার জন্যে অনুরোধ জানাতে ওই গ্রাম থেকে এক প্রতিনিধি দল এলো। আমাকে বলা হলো গ্রামটির উঁচুতে পাহাড়ের গায়ের ওপর
বাঘটিকে ঘন ঘন দেখা গেছে। মনে হয় পাহাড়ের গায়ের বহু গুহার একটিতে ওর আবাস। আমাকে বলা হলো সেদিন সকালেই কয়েকটি মেয়ে ঘাস কাটতে গিয়ে বাঘটিকে দেখেছে এবং গ্রামবাসীরা এখন ভয়ে জিউজু। ঘর ছেড়ে বেরোবার পক্ষে তারা বড় বেশি ভয় পেয়েছে। ওদের সাহায্য করার জন্য আমার সাধ্যমতো সবই করব আমি। প্রতিনিধি দলটিকে এই প্রতিশ্রুতি দিয়ে পরদিন সকালে খুব ভোর ভোর বেরোলাম। গ্রামটির উল্টো দিকের পাহাড়টিতে উঠলাম এবং 1 ঘন্টা কি তারও বেশি সময় ফিল্ড ক্লাসের মধ্যে দিয়ে পাশ পাহাড়টি চুল চিরে দেখলাম। তারপর পেরোলাম উপত্যকাটি। এক অতি গভীর গিরিখাতের পথে গ্রামের ওপরের পাশ পাহাড়ে চললাম। এখানে পথ চলা খুবই কঠিন এবং মোটেও আমার মনোমতো নয়, কেননা পড়ে গেলে পরিণাম হবে ঘাড় ভেঙে যাওয়া। তার উপর বিপদ হলো যে এরকম জায়গায় বাঘের আক্রমণ থেকে প্রাণ বাঁচানো একেবারে অসম্ভব। পাহাড়ের পাশটির যতটা আমার দেখার ছিল ততটা আমার দেখা হয়ে গেল বেলা 2টোর মধ্যে। আর ক্যাম্প এবং প্রাতরাশের উদ্দেশ্যে উপত্যকা ভেঙে ওপর পানে ফিরছি যখন, ডালকানিয়া যাবার খাড়াই চড়াই ভাঙা শুরু করার আগে পেছন ফিরে দেখি যেদিক থেকে এখনই এলাম সেদিক থেকে আমার পানে ছুটে আসছে 2টি লোক। আমার কাছে এসে ওরা খবর দিল সকালের দিকে যে গভীর গিরিখাত ধরে আমি গিয়েছিলাম তাতে একটি বাঘ একটি বলদকে এখনই মেরেছে। চড়াই ভেঙে আমার ক্যাম্পে গিয়ে আমার ভৃত্যকে চা এবং কিছু খাবার পাঠাতে বলার জন্যে ওদেরই একজনকে বলে আমি পেছন ফিরলাম এবং অপর লোকটির সঙ্গে যে পথ ছেড়ে এলাম উপত্যকা ধরে সেই পথেই আবার ফিরে চললাম উপত্যকা ধরে। যেখানে বলদটি মারা পড়েছে সেই গিরিখাতটি আন্দাজ 200 ফুট গভীর এবং 100 ফুট চওড়া। যেমন ওটার কাছে এগোলাম দেখলাম কতকগুলো শকুন ওপরে উঠছে, আর মরির কাছে এলাম যখন দেখলাম শকুনরা ওটাকে সাপ করে খেয়ে গেছে। পড়ে আছে শুধু চামড়া আর হাড়। যেখানে বলদটির দেহাবশেষ পড়ে আছে জায়গাটি গ্রাম থেকে মাত্র 100 গজ দূরে, কিন্তু খাড়াই পার ধরে ওঠার কোনো পথ নেই। তাই আমার গাইড আমাকে গিরিখাত ধরে সিকি মাইল নিয়ে গেল। সেখানে একটি গোপথ খাটটি পেরিয়ে গেছে। এই পথটি ডাঙা জমিতে পৌঁছবার পর গ্রামে গিয়ে শেষ হবার আগে ঘন ঝোপ জঙ্গলের ভেতর দিয়ে এঁকে বেঁকে ঢুকেছে আর বেরিয়েছে। গ্রামে পৌঁছে আমি গ্রাম মোড়লকে বললাম শকুনে মরি খতম করেছে এবং আমাকে একটি বাচ্চা মোষ আর শক্ত একটি খাটো দড়ি দিতে অনুরোধ জানালাম। এগুলো যখন জোগাড় করা হচ্ছে তখন যে খাবার পাঠাতে বলেছিলাম তা নিয়ে আমার 2 জন লোক এসে গেল ডালকানিয়া থেকে। আমার জন্যে গ্রাম মোড়ল এক প্রতিবেশী গ্রামে যে সতেজ নল মদ্দা মোষ খরিদ করল সেটি নিয়ে বহু লোকজন সহ আমি যখন গিরিখাতে আবার ঢুকলাম তখন সূর্য অস্ত যেতে বসেছে। যেখানে বলদটি মারা পড়ে সেখান থেকে 50 গজ দূরে ওপরের পাহাড় থেকে জলে ভেসে নেমে আসা একটি পাইন গাছের একটি প্রান্ত গিরিখাতটির অঙ্কে ভালো মতো গেঁথে গেছে। পাইন গাছটির যে দিকটা বেরিয়ে আছে তাতে মোষটিকে খুব শক্ত করে বেঁধে লোকগুলি ফিরে গেল গ্রামে। কাছে কোনো গাছ ছিল না এবং বসে অপেক্ষা করতে হলে গিরিখাতটির যে পাশে গ্রাম সেদিকে একটি সরু কার্নিশ একমাত্র জায়গা। খুব কষ্ট করে এ কার্নিশে উঠলাম। এটি 2 ফুট চওড়া, 5 ফুট লম্বা, এক গিরিখাতের অঙ্ক থেকে 20 ফুট উঁচুতে। কার্নিশটির একটু নিচ থেকে পাহাড়টি ঢুকে গেছে ভেতর পানে। তাতে একটা ভেতরে ঢোকানো কুলঙ্গি মতো তৈরি হয়েছে। সেটি কার্নিশ থেকে চোখে পড়ে না। কার্নিশটি বেয়ারাভাবে কোনাচে হয়ে নিচে নেমে গেছে এবং যখন আমি তাতে বসলাম যেদিক থেকে আসবে বলে আশা করছি সেদিক মানে পিঠ দিয়ে বসলাম। আমার থেকে আন্দাজ 30 গজ দূরে বাঁ দিকে সম্মুখে বাঁধা মোষটি রইল।